একথা আমরা অনেক সময় শুনে থাকি যে গাছে কাঁঠাল গোঁফে তেল। আর এই কাঁঠালটাকে যদি আমরা গাছে না রেখে আমাদের রান্নাঘরে নিয়ে আসি আর তেলটাকে গোঁফে না দিয়ে আমাদের হাতে মেখে কাঁঠালটাকে কেটে নিই আর সেই সঙ্গে একটু যদি চিংড়ি মাছ দিয়ে দিই, তাহলে একটা দারুণ স্বাদের রেসিপি আমরা বানিয়ে ফেলতে পারি। আপনারা একদম ঠিক ধরেছেন, আমি এঁচোড় চিংড়ির কথাই বলছি। আজকে আমি আমার রান্নাঘরে দারুণ স্বাদের একটা এঁচোড় চিংড়ির রেসিপি বানিয়ে দেখাবো। আমরা এঁচোড় চিংড়ি বানানোর জন্য বাজার থেকে একটা এঁচোড় কিনে এনেছি। আপনারা চাইলে বাজার থেকে কেটেও আনতে পারেন কিংবা বাড়িতেও কাটতে পারেন। আর এই এঁচোড় যদি বাড়িতে কাটেন, অবশ্যই হাতের মধ্যে, এবং যেটা দিয়ে আপনারা এঁচোড়টা কাটবেন সেটা বটিও হতে পারে কিংবা ছুরিও হতে পারে, সেখানে অবশ্যই তেল লাগিয়ে নেবেন। না হলে এঁচোড়ের যে আঠাটা আছে সেটা ছুরি কিংবা হাতের মধ্যে আটকে যাবে। এই জন্য অবশ্যই করে তেল লাগিয়ে এঁচোড়টা কাটবেন। আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িতেও কত সহজে এঁচোড়টাকে কেটে নেওয়া যায়। আর এই এঁচোড় কাটার সময় খুব সাবধানে এঁচোড়টা কাটবেন। একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে এঁচোড়ের টুকরোগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। এতে দুটো কাজ হবে। প্রথমত এঁচোড়ের যে কষ ভাবটা আছে সেটা বেরিয়ে যাবে, আঠা আঠা থাকবে না। আর দ্বিতীয়ত এঁচোড়টা কালো হবে না। একই রকম ভাবে আলুগুলোকেও আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমরা আলুগুলোকে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে টুকরো টুকরো করে নেব বা ডুমো ডুমো করে নেব। আপনারা একটু দেখে নেবেন যাতে একটা মিডিয়াম সাইজের আলু 4 পিস করা যায়, খুব ছোট যাতে না হয়। আর খুব বড় আলু থাকলে 6 পিস করা যেতে পারে। আলুগুলোকে কেটে নিয়েছি, আবারও কিছুক্ষণ আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, না হলে আলুগুলো কালো কালো হয়ে যেতে পারে। এবারে আমরা ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিলাম, তার মধ্যে কিছুটা জল দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা যে এঁচোড়গুলো ছিল আমরা সেই জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এখানে আমরা খুব বেশি সেদ্ধ করব না, 60 থেকে 70% মতো সেদ্ধ করব, না হলে এঁচোড়গুলো বেশি সেদ্ধ করলে গলে যাবে। পাশাপাশি আমরা একটা ছোট্ট কাজ করে নেব, আমরা একটা মশলা বানিয়ে নেব। কাজটা ছোট্ট হলেও এর গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ এই মশলাটি তরকারিতে দিলে তরকারির স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। মশলা বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা গোলমরিচ ও 2 কি 3টে শুকনো লঙ্কা। আমি এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি। মশলাগুলোকে আমরা এবার একে একে শুকনো খোলায় দিয়ে মশলাগুলোকে ভেজে নেব। আর মশলাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে কোনোভাবে পুড়ে না যায়। আর মশলাগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমাদের বুঝতে হবে যে মশলাগুলো রেডি হয়ে গেছে। এইভাবে মশলাগুলোকে আমরা হালকা হাতে কিছুক্ষণ নেড়ে নেব। মশলাগুলো থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমরা মশলাগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। আমাদের মশলা রেডি হয়ে গেছে। এঁচোড় চিংড়ির জন্য আমরা যে যা যা মশলা ব্যবহার করব সেগুলি হলো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। আর ফোড়নে দেওয়ার জন্য আমি এখানে গোটা গরম মশলা নিয়েছি। এটা হলো দারচিনি, লবঙ্গ ও এলাচ, 2টো তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা। এটা আমরা ফোড়নে ব্যবহার করব। আর নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী চিনি আর 2 চা চামচ জিরে ধনের গুঁড়ো। পাশাপাশি আমরা আদা রসুনের পেস্টটাও বানিয়ে নেব। কিছুটা আদা, 10-12 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। আমাদের আদা রসুনের পেস্টটা তৈরি হয়ে গেছে। আবারও একটা মিক্সিং জার নিয়ে নেব, তার মধ্যে আবারও কিছুটা টমেটো নেব, তারপর এটাকেও আমরা পেস্ট করে নেব।
এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমরা বাজার থেকে 400 গ্রাম মতো চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার জলে একবার ধুয়ে নিয়েছি। এবার আমরা চিংড়িটাকে পরিষ্কার করে নেব। তার জন্য প্রথমে এক একটা চিংড়ি নেব। চিংড়ির মাথার যে অংশটা আছে সেখান থেকে মাথার অংশটা একটু চাপ দিলেই খোসাটা বেরিয়ে যাবে, এবং লেজের দিকেও খোসাটাকে বার করার জন্য একটু চাপ দিলেই বেরিয়ে আসবে। আর পিঠের খোসাটাকেও আমরা সেম ভাবে পরিষ্কার করে নেব। তারপর পিঠের উপরে একটা সুতোর মতো অংশ থাকে, সেটাকে আমরা একটু নখের সাহায্যে টান দিলেই ওটা বেরিয়ে আসবে। আর ওটা হলো চিংড়ির শরীরের নোংরা, ওটা কিন্তু সবাই বার করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখছেন আমরা এইভাবেই প্রত্যেকটা চিংড়ির যে সুতোর মতো অংশটা আছে, যেটা শরীরের নোংরা চিংড়ির, সেটা বার করে নেব। দেখছেন কেমন সুতোর মতো অংশ, এটা চিংড়ির শরীরের নোংরা, এটা অবশ্যই বার করে নেবেন। আমরা এইভাবেই প্রত্যেকটা চিংড়ি পরিষ্কার করে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে আমরা 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও সামান্য তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে আমরা একটা কড়াই বসিয়ে নিলাম এবং কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর আমরা যে মাখানো চিংড়ি মাছগুলো আছে সেগুলো আমরা ভেজে নেব। তেলটা একটু গরম হলেই চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছাড়বেন, না হলে চিংড়ি মাছগুলো কড়ার গায়ে লেগে যেতে পারে। আমরা চিংড়ি মাছগুলোকে একটু হালকা করেই ভেজে নেব, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। 2-3 মিনিট আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, তারপর একটা পাত্রের মধ্যে আমরা চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার আমরা ওই একই তেলে কেটে রাখা আলুগুলোকে আমরা তেলে ভেজে নেব। খুব হালকা করেই আমরা ভেজে নেব, একটু লাল লাল হলে আমরা সেটা তুলে নেব। সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। আলুগুলো সুন্দর একটা সোনালী রং ধরেছে। এবার আলুগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। ওই একই তেলে আমরা এঁচোড়গুলোকে আমরা ভেজে নেব। যে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো ছিল, এই তেলটা যদি আপনাদের মনে হয় কমে গেছে কড়াইয়ের মধ্যে, তাহলে আরেকটু সামান্য আপনারা তেল দিয়ে নিতে পারেন। এঁচোড়গুলো হালকা ভেজে নিয়ে এঁচোড়গুলোকে আমরা এবার একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ওই একই তেলে 2-3টে শুকনো লঙ্কা, আমি এখানে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি, 2টো তেজপাতা, আর দারচিনি, 2-3টে ছোট এলাচ এবং 2-3টে লবঙ্গ দিয়ে আমরা ফোড়ন দিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমরা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ পেঁয়াজগুলো ভাজার পর এবং পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে যে আগে থেকে আদা রসুনের পেস্টটা করা ছিল সেই পেস্টটা আমরা দিয়ে দেব। তারপর ভালোভাবে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে আমরা মিশিয়ে নেব। এরপর একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে 1 চামচ নুন ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। তারপর আগে থেকে যে টমেটোটা পেস্ট করা ছিল সেটা আবার কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে টমেটোর মধ্যে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন মশলার মধ্যে থেকে তেল ছাড়ছে। এই অবস্থায় যে ভেজে রাখা আলু এবং এঁচোড়গুলো আছে সেগুলো আমরা মশলার মধ্যে দিয়ে দেব, আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মশলার সাথে আলু ও এঁচোড়গুলোকে ভালোভাবে কষাতে হবে। যত কষানো হবে তরকারির টেস্টটাও তত বাড়বে। এইভাবে আমরা অন্তত 5-7 মিনিট সময় ধরে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে এটাকে কষাতে থাকবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও আলু ও এঁচোড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ মতো চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আরো 2-3 মিনিট কষানোর পর আমরা এঁচোড়ের মধ্যে জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল ব্যবহার করব না, কারণ এই তরকারিটা বেশি ঝোল হলে ভালো লাগে না, এটা একটু মাখো মাখো হয়।
আমি এখানে 2 কাপ মতো জল ব্যবহার করেছি। তারপর ভালো করে নাড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 8-10 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনাটা খুলে একবার দেখে নেব যে আলু ও এঁচড়গুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই সময় যদি মনে হয় ঝোলটা একদম কমে গেছে, তাহলে আরেকটু জল দিয়ে ঝোলটা একটু বাড়িয়ে নেবেন। আর সবশেষে আমরা এখানে গরম মশলা দিয়ে দেব এবং যে স্পেশাল মশলাটা বানানো হয়েছিল এঁচড় চিংড়ির জন্য সেটাও 2 চামচ মতো দিয়ে দেব। এঁচড় চিংড়ির সাথে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নেব। তারপর সব শেষে আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটাকেও ভালোভাবে এঁচড় চিংড়ির সাথে মিশিয়ে নেব। ঘি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরো 5-7 মিনিট মতো কড়ার মধ্যে রেখে দেব। আমাদের এঁচড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। এটা পরিবেশন করার জন্য একদম প্রস্তুত। আমার এঁচড় চিংড়ি রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আর দেরি না করে কালকেই আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। খুব সহজ সরল এই রেসিপিটি ঘরোয়া সাধারণ কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যেতে পারে। কমেন্ট করার পাশাপাশি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার আপডেট সবার প্রথম আপনার কাছে চলে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশের মানুষদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন ও সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহুন।